হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আবার চলে এসেছি, দেখো পিএসসি মিসেলেনিয়াসের জিএস এর একটা খুব খুব গুরুত্বপূর্ণ টপিক। তোমরা বহুদিন ধরে চাইছিলে এরকম একটা টপিকের উপর ক্লাস। তো আজকে আসছে COP29, ঠিক আছে, COP29। এই জিনিসটাতে কি হয়েছে সেটাও আমরা দেখবো, এবং ইন্ডিয়ার কি রোল ছিল সেই বিষয়টাকেও কিন্তু আমরা খুব ভালোভাবে ডিসকাস করবো। তো খুব মন দিয়ে ক্লাসটা করো এবং ছট করে কিন্তু একটা লাইক করে দাও, ঠিক আছে? তোমরা সবাই দেখো কিন্তু লাইক করো না, তো লাইকটা কিন্তু খুব দরকার। লাইকটা করে দাও প্রত্যেকে কমেন্ট করে জানিও তোমাদের ক্লাসটা কেমন লাগলো, আর এটাও জানিও যে তোমাদের নেক্সট কোন কোন টপিকের উপর ক্লাস পেলে ভালো হয়, ঠিক আছে? তো দেরি না করে চলো আমরা স্টার্ট করব। পিএসসি মিসেলেনিয়াসের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক COP29, ঠিক আছে? কোথায় হয়েছিল এটা? বাকু, আজারবাইজানে কিন্তু এটা হয়েছে। তো আমরা দেখবো যে COP29 এর গুরুত্বপূর্ণ কিছু তথ্য, ঠিক আছে? কি বাকু আজারবাইজানে এটা হয়েছে 19 থেকে 22 নভেম্বর হয়েছে 2024। তো কি কি গুরুত্বপূর্ণ তথ্য আছে দেখো। মূল লক্ষ্য, এখানে যে আলোচনাটা হয়েছিল এই সম্মেলনটার, এটার মূল লক্ষ্য কি ছিল দেখো? জলবায়ু অর্থায়ন, নির্গমন হ্রাস, হ্যাঁ মানে জলবায়ুটাকে, আমাদের ক্লাইমেটটাকে যাতে পরিশুদ্ধ করা যায় তার জন্য কি দরকার? অর্থায়ন দরকার, ঠিক আছে? একটা ফাইন্যান্স দরকার। সেটা কিভাবে করা হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নির্গমন হ্রাস, অভিযোজন এবং স্থিতিশীলতা, বৈশ্বিক উষ্ণতা 1.5 ডিগ্রি সেলসিয়াস সীমিত রাখার ওপর জোর দেওয়া, ঠিক আছে? তো এটা ছিল হলো মূল লক্ষ্য। যখন তোমরা নোট লিখবে, যখন তোমরা পরীক্ষায় উত্তর লিখবে, তখন কিন্তু এই পয়েন্টগুলোকে একটু এলাবোরেটলি কিন্তু তোমাদের আলোচনা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো গ্লোবাল স্টকটেক কি হয়েছে? প্যারিস চুক্তি যেটা হয়েছিল, প্যারিস চুক্তির অগ্রগতিটাকে পর্যালোচনা করা, যে প্যারিস চুক্তিটা ঠিকঠাক ভাবে চলছে কিনা সেটাকে পর্যালোচনা করা, এটাও কিন্তু এই সম্মেলনের একটা মূল লক্ষ্য ছিল। প্রকৃতি ভিত্তিক সমাধান, বাস্তুতন্ত্র পুনর্গঠন ও স্থানীয় সম্প্রদায়ের নেতৃত্বে উদ্যোগ। প্রকৃতি ভিত্তিক, নেচারটাকে যাতে ঠিকঠাক ভাবে রাখা যায় সেটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। যে বাস্তুতন্ত্রটাকে আবার পুনর্গঠন করা, যে সমস্ত জায়গায় বাস্তুতন্ত্রগুলো ভেঙে যাচ্ছে বা বাস্তুতন্ত্রে কোনো বিঘ্ন ঘটছে, ঠিক আছে? তারপরে দেখো অর্থায়ন ও অন্তর্ভুক্তি। কি বলেছে? দুর্বল দেশগুলির জন্য অর্থ সহজলভ্য করা। কি করা? যারা দুর্বল দেশ, যারা ক্লাইমেট চেঞ্জ ব্যাপারটা বা বিশ্বকে যে পরিশুদ্ধ করা, ঠিক আছে, ক্লাইমেটটাকে পরিশুদ্ধ করা, এইটার জন্য তাদের কি দরকার? অর্থ দরকার। তো তাদেরকে অর্থ দিয়ে হেল্প করা, তারা যাতে তাদের এলাকার যে পরিবেশ সেটাকে সুন্দর করার জন্য তারা কর্মসূচি নিতে পারে। দুর্বল দেশগুলির জন্য অর্থ সহজলভ্য করা এবং স্থানীয় কণ্ঠস্বরকে জোরালো করা। স্থানীয়ভাবে তো অ্যাক্টিভিটি নিতেই হবে, আর যে ফাইন্যান্স যে হেল্প আর কি, সেটা অন্যান্য দেশ থেকে নিতে হবে। পরিষ্কার জ্বালানির রূপান্তর, জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য শক্তিতে দ্রুত স্থানান্তর, ঠিক আছে? পুনর্নবীকরণযোগ্য যে শক্তিগুলো, সৌরশক্তি, বায়ু শক্তি, জলশক্তি, এইগুলোতে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু এটার মানে পরিবর্তন একটা দরকার। সব থেকে ভালো উদাহরণ হলো গ্রিন হাইড্রোজেন, ঠিক আছে? গ্রিন হাইড্রোজেনের জন্য কিন্তু একটা মানে বৈপ্লবিক পরিবর্তন আসতে চলেছে গ্রিন হাইড্রোজেন যখন পুরোপুরি ভাবে কার্যকর হয়ে যাবে, ঠিক আছে? গ্রিন হাইড্রোজেন অলরেডি আমি ক্লাসে করিয়ে দিয়েছি। আচ্ছা, পারমাণবিক শক্তির ভূমিকা কি বলেছে? নেট জিরো লক্ষ্যে পারমাণবিক শক্তির অবদান তুলে ধরা, ঠিক আছে? নেট জিরোটা কি? নেট জিরো হলো 2070 সালের মধ্যে পৃথিবী থেকে যে কার্বনের এমিশন, কার্বন ডাই অক্সাইডের এমিশন, এটাকে পুরোপুরি ভাবে জিরো করা। কোনো রকম কলকারখানা বলো, কোনো রকম শিল্পের জায়গা বলো, কোনো জায়গার থেকে কোনো রকম কোনো কার্বন ডাই অক্সাইড কিন্তু এয়ারে নির্গত হবে না। সমস্ত জায়গায় কিন্তু গ্রিন হাইড্রোজেনের একটা হিউজ প্রজেক্ট কিন্তু রয়েছে। গ্রিন হাইড্রোজেন যারা ক্লাস করেছো জানো যে একদম বছর করে আর কি, বছর ভাগ করে করে কিন্তু এক একটা করে কর্মসূচি নেওয়া হয়েছে। আর এটা যখন পুরোপুরি ভাবে কার্যকরী হয়ে যাবে, আস্তে আস্তে কিন্তু কার্বনের এমিশন কমবেই কমবে, ঠিক আছে? গ্রিন হাইড্রোজেন কিন্তু তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার একটু ক্লাস সম্বন্ধে ডিটেলস তোমাদের বলে দিই, ঠিক আছে? আচ্ছা, বলার আগে এটা তোমাদের দেখিয়ে দিই, আজকে হলো তোমাদের ক্লাস রয়েছে, মানে মানডে আর ওয়েডনেসডে ক্লাস থাকে। তো মানডে আজকের ক্লাসে কি কি করানো হবে? বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা, এটা করানো হবে। আর মণিপুর এথনিক ভায়োলেন্স, ঠিক আছে, জাতিগত যে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, এই নোটস দুটো আজকে তোমাদের ক্লাসে করানো হবে। আচ্ছা, তোমাদের ক্লাস হয় সপ্তাহে দুদিন, সোমবার আর বুধবার, ঠিক আছে? নোটস তোমরা বাংলা এবং ইংলিশ দুটোতেই পাবে, ঠিক আছে? যার যেটা সুবিধা হয় দুটোতেই পাবে। লাইভ ক্লাস পাবে প্লাস রেকর্ডেড ক্লাস, কোনো ক্লাস মিস হয়ে গেল রেকর্ডিং
পেয়ে গেলে। যেই যেই টপিকগুলো অলরেডি কভার করা হয়ে গেছে, কি কি টপিক দেখো, আধার ইজ নট আ প্রুফ অফ সিটিজেনশিপ, গ্রিন হাইড্রোজেন প্রজেক্ট, বাংলাদেশ ইস্যু, G20 সামিট, রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট, ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড সেফটি, এই সমস্ত টপিকগুলো কিন্তু অলরেডি কভার হয়ে গেছে। এই দুটো টপিক কিন্তু আজকের ক্লাসে করানো হবে। যারা যারা ক্লাসে জয়েন হতে চাইছো তারা কিন্তু দেরি করো না, একটা ডেমো নোটস নাও। আর যদি নোটস নাও নিয়ে বলবে না ম্যাম একটা নোটস পেয়েছি সত্যি পড়ার মতো, এটা তুমি বলবেই। এটুকু আমি একদম তোমাদের দেখো ইউটিউব একদম ভিডিওতে আমি এটা লাইভ বলছি আর কি, যেটা তোমরা বলবে। কারণ আমি আমার 100% যখন আমি স্যাটিসফাই হই একটা নোট তৈরি করে, তখন আমি সেটা স্টুডেন্টদেরকে দিই। এমন না যেমন তেমন করে এটা তৈরি করে দিয়ে দিলাম, ওরা পড়বে ওরা পরীক্ষা দেবে, আমার কি যায় আসে, এরকম কিন্তু টেন্ডেন্সি আমার নয়। আমি যখন একটা নোট দেখে 100% স্যাটিসফাইড হই না, ঠিক আছে আমার নোটটা ভালো লাগছে, তখন আমি কিন্তু সেটা স্টুডেন্টদেরকে প্রোভাইড করি। তো সেরকম কোয়ালিটি নোট কিন্তু তোমরা পাবে, বাংলা ইংলিশ দুটোতেই পাবে। তোমরা হোয়াটসঅ্যাপ করো, যারা যারা ক্লাস করবে ভাবছো, এখনো চিন্তা করছো, দেরি করো না, যত দেরি করবে তত পিছিয়ে যাবে। কারণ অলরেডি কিন্তু প্রচুর ছেলে মেয়ে কিন্তু স্টার্ট করে দিয়েছে প্রিপারেশন নেওয়া, লেখা কিন্তু প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে। আচ্ছা, এটা হলো জিএস এর ক্লাস। তোমাদের এখানে ধরো অ্যাব্রিভিয়েশন, যে সমস্ত স্ট্যাটিক জিকে শর্ট কোশ্চেন বলো বা কারেন্ট অ্যাফেয়ার্স এর শর্ট কোশ্চেন, এগুলোও কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। এমন না যে শুধু বড় প্রশ্নগুলোই, সমস্তটাই কিন্তু দেওয়া হবে। তো দেরি করো না, ঝটপট কিন্তু এনরোল করো। আজকে কিন্তু রাত 8টা থেকে ক্লাস হচ্ছে, প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বুধবার রাত 8টা থেকে কিন্তু তোমাদের ক্লাস চলছে, ঠিক আছে? তো আর বেশি কথা বলবো না, এবারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, কল করো, ডেমো নোটস নাও, নিয়ে দেখো, নিজেরা যাচাই করো যে না এই নোটসটা আমি পড়তে পারবো কিনা, আমার ভালো লাগছে কিনা, তারপরে ডিসাইড করো কি করবে। চলো এবারে দেখবো সব থেকে গুরুত্বপূর্ণ যে পার্ট, সেটা হলো COP29 ভারতের ভূমিকা। কারণ আমরা দেখো আমরা ইন্ডিয়ান, তো আমাদের এক্সামে যে কোশ্চেনটা আসবে সেখানে অবভিয়াসলি ভারতের কি রোল ছিল সেটা আমাদেরকে তৈরি রাখতে হবে। বাকু আজারবাইজানে হয়েছে, ঠিক আছে, এবার ওখানে ইন্ডিয়ার কি রোল ছিল, এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখো কি বলেছে COP29 ভারতের ভূমিকা। COP29 এর মঞ্চে ভারতের জলবায়ু পরিবর্তন নীতির সাম্প্রতিক প্রবণতা, হ্যাঁ ভারতের যে জলবায়ু পরিবর্তন এটার যে নীতির সাম্প্রতিক প্রবণতা, ভারতের স্থায়িত্বের জন্য প্রচেষ্টা এবং আন্তর্জাতিক সহযোগিতা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই COP29 এখানে যে সম্মেলনটা হয়েছে এখানে কিন্তু ইন্ডিয়া এই বিষয়গুলো তুলে ধরেছে। নেক্সট দেখো কি বলেছে, বলেছে ভারতের জলবায়ু নীতির ইতিহাস। এই যে জলবায়ু, ইন্ডিয়ার যে ক্লাইমেট, এটাকে ঠিকঠাক রাখার জন্য ইন্ডিয়া কি কি নীতি নিয়েছে সেটার একটু হিস্ট্রিটা আমরা দেখে নেব। দেখো প্রাথমিক পদক্ষেপ কবে হয়েছিল, 1992 সালে হয়েছিল। কি হয়েছিল, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশনের স্বাক্ষর হয়েছিল, ঠিক আছে, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশনের স্বাক্ষর হয়েছিল কবে, 1992 সালে। নেক্সট নাম্বার 2 দেখো কি হয়েছে, জাতীয় জলবায়ু পরিবর্তন, ভারতের প্রথম জাতীয় জলবায়ু পরিবর্তন নীতি গ্রহণ 2008 সালে হয়েছে, ঠিক আছে, কবে হয়েছে, প্রথম জাতীয় জলবায়ু পরিবর্তন নীতি এটা হয়েছে 2008। নাম্বার 3 দেখো, নাম্বার 3 কি বলেছে, নবায়নযোগ্য শক্তির দিকে ঝোঁক, সৌরশক্তি এবং বায়ুশক্তি উৎপাদনে উল্লেখযোগ্য বিনিয়োগ। এই যে সৌরশক্তি বায়ুশক্তি এগুলোকেও যে কাজে লাগিয়ে কিছু করতে হবে, এটার দিকে ঝোঁক কত সালের দিকে আসলো, 2010 সালের দিকে আসলো, ঠিক আছে। নেক্সট দেখো প্যারিস চুক্তি কবে হয়েছিল, 2015। একটু আগে আমরা বললাম যে প্যারিস চুক্তিটা ঠিকঠাক ভাবে কার্যকরী চলছে কিনা, তার অগ্রাধিকার কেমন হচ্ছে, সেই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে। তো প্যারিস চুক্তি কবে হয়েছে, 2015 সালে প্যারিস চুক্তিতে স্বাক্ষর এবং সম্মতি প্রদান, প্যারিস চুক্তিতে ইন্ডিয়া স্বাক্ষর করে এবং সম্মতি প্রদান করে, এটা 2015 সালে হয়েছে। লাস্ট দেখো যেটা বললাম নেট জিরো প্রতিশ্রুতি, 2070 সালের মধ্যে কার্বন নিঃসরণ নেট জিরো করার লক্ষ্য ঘোষণা, 2021 সালে কিন্তু এই ঘোষণাটা করা হয়েছে। ইয়ার ওয়াইজ কিন্তু একটা 2-3 বছর 4 বছর কি 5 বছরের গ্যাপে গ্যাপে কিন্তু ইয়ার ওয়াইজ একটা কর্মসূচি নেওয়া হয়েছে। প্রত্যেকটা কর্মসূচি যদি ঠিকঠাক ভাবে সাকসেসফুলি হয় তাহলে কিন্তু 2070 সালের মধ্যে এরকম একটা রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো এই হলো জলবায়ু নীতির হিস্ট্রি। এবারে আমরা দেখবো হলো COP29 ভারতের অগ্রাধিকার সমূহ। COP29 ভারতের কোন কোন বিষয়ে অগ্রাধিকার পেয়েছে বা অগ্রাধিকার হিসেবে কাজ করেছে। দেখো নবায়নযোগ্য শক্তি 1 নম্বর, সৌর ও বায়ু শক্তিতে বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তিগত অগ্রগতি, এটা ভারত থেকে এটা প্রস্তাবিত করা হয়। 2 নম্বর কি, সবুজ জ্বালানি, যেটা বললাম গ্রিন হাইড্রোজেন, ঠিক আছে, জৈব জ্বালানি হাইড্রোজেন ও অন্যান্য সবুজ জ্বালানি ব্যবহারের
প্রসার, এটা যাতে আরো বৃদ্ধি পায়, এই প্রস্তাবটা, এই আলোচনাটাও কিন্তু ইন্ডিয়ার পক্ষ থেকে রাখা হয়। পরিবেশগত টেকসইতা কি? বনায়ন, জল সংরক্ষণ, বায়বীয় দূষণ কমানোর চেষ্টা, ঠিক আছে, মানে পরিবেশটা যাতে ঠিকঠাক ভাবে থাকে। আমি আমার নতুন কিছু প্রচেষ্টা করছি, ঠিক আছে, কিন্তু যেগুলো রয়েছে ওগুলো যাতে আরো খারাপ না হয়ে যায় সেই ব্যাপারটার দিকে নজর রাখতে হবে। তো এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আন্তর্জাতিক সহযোগিতা, উন্নয়নশীল দেশগুলির জন্য জলবায়ু অর্থায়ন এবং প্রযুক্তি স্থানান্তর, মানে কান্ট্রি করকমের হয়, মানে ধরো ডেভেলপ কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি, তাই তো? তো যারা ডেভেলপ অলরেডি হয়ে গেছে তাদের কি উচিত? তাদের উচিত ফাইন্যান্সিয়াল হেল্প করা। যারা ডেভেলপিং রয়েছে তাদেরকে কিসের জন্য? জলবায়ু, এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ক্লাইমেটটাকে আবার ঠিক জায়গায় আনার জন্য যে ফাইন্যান্সটা দরকার, যে অর্থ সাহায্যটা দরকার, এটা সেই সমস্ত দেশ থেকে কিন্তু এই সাহায্যটা আসা উচিত, ঠিক আছে? তো এই বিষয়গুলো কিন্তু ইন্ডিয়া COP29 কিন্তু অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছে। নেক্সট দেখো, বলেছে ক্লাইমেট ফাইন্যান্স এবং প্রযুক্তি স্থানান্তর। ক্লাইমেট ফাইন্যান্স কি বলেছে দেখো, বলেছে উন্নয়নশীল দেশগুলির জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অর্থায়নের প্রয়োজন, বিশেষ করে ক্ষতি এবং ক্ষয়ক্ষতির জন্য। বললাম ডেভেলপিং কান্ট্রি যারা, তাদের কি দরকার? তাদের প্রচুর পরিমাণে টাকা দরকার, না হলে তারা কিভাবে এই জিনিসটাকে করবে? কারণ যে কোনো কাজই করতে যাও একটা মানি ব্যাকআপ দরকার হয়। তো এই যারা উন্নয়নশীল দেশ, ডেভেলপিং কান্ট্রি, তারা যদি এই ব্যাকআপটা পায়, ডেভেলপড কান্ট্রি থেকে পায়, তাহলে কিন্তু তারা যাদের যে সমস্ত ক্ষয়ক্ষতি হচ্ছে সেটাকে তারা কিন্তু রিকভার করার জন্য অনেক বেশি দ্রুত কাজ করতে পারবে। আরেকটা কি বলেছে দেখো, প্রযুক্তি স্থানান্তর, নবায়নযোগ্য শক্তি, কার্বন ক্যাপচার, অন্যান্য টেকসই প্রযুক্তি উন্নয়নশীল দেশগুলিতে স্থানান্তর করা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যে সমস্ত দেশগুলো একটু পিছিয়ে রয়েছে, আর্থিকভাবে দুর্বল, সেই দেশগুলোতে কি কি স্থানান্তর করা প্রয়োজন? নবায়নযোগ্য শক্তি, মানে ধরো সোলার প্যানেল বলো, এইসব জিনিসগুলো। তারপরে কার্বন ক্যাপচার, যে ডিভাইস বা যে যন্ত্রগুলো রয়েছে যেটা কার্বনটাকে ক্যাপচার করে নেবে, সেই সমস্ত যন্ত্র। অন্যান্য টেকসই প্রযুক্তি উন্নয়নশীল দেশগুলিতে কিন্তু স্থানান্তর করা প্রয়োজন। আচ্ছা, এবার যেটা বললাম, দুর্বল দেশগুলির সহযোগিতা। জলবায়ু পরিবর্তনের প্রভাব, দুর্বল দেশগুলি জলবায়ু পরিবর্তনের প্রভাবের জন্য বেশি ঝুঁকিপূর্ণ, তাই তাদের সহযোগিতার প্রয়োজন। দুর্বল দেশগুলোর কেন সহযোগিতা প্রয়োজন? এইগুলো কিন্তু তার কারণ। অর্থায়ন এবং প্রযুক্তি, দুর্বল দেশগুলিতে ক্ষয়ক্ষতির মোকাবিলা এবং জলবায়ু স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য অর্থায়ন এবং প্রযুক্তি প্রয়োজন। সহযোগিতা, ভারত দুর্বল দেশগুলির সাথে সহযোগিতা করতে এবং জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব মোকাবিলা করতে দৃঢ় প্রতিজ্ঞ, ঠিক আছে? যারা এরকম উইক কান্ট্রি রয়েছে, ইন্ডিয়া কিন্তু তাদের পাশে সবসময় রয়েছে। এই ব্যাপারটাও কিন্তু ইন্ডিয়া সম্মেলনে তুলে ধরেছে, ঠিক আছে? এবার বলেছে সমন্বিত জলবায়ুর কার্যক্রম। 1 নম্বর কি? পরিবেশগত স্থিতিশীলতা, 2 নম্বর সামাজিক উন্নয়ন, 3 নম্বর অর্থনৈতিক বিকাশ। তো জলবায়ুর কার্যক্রমের জন্য এই তিনটে বিষয়কে কিন্তু এলাবোরেটলি একটু আলোচনা করতে হবে, ঠিক আছে? পরিবেশগত স্থিতিশীলতা যাতে বজায় থাকে, সামাজিক উন্নয়নটা যাতে ঠিকঠাক ভাবে হয়, অর্থনৈতিক বিকাশটাও কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইবারে কি বলেছে দেখো, বলেছে ভবিষ্যৎ প্রত্যাশা এবং চ্যালেঞ্জ সমূহ। তাই কি কি আলোচনা হলো না হলো সেটা আমরা দেখলাম। এবার ফিউচারে আমরা কি চাইছি বা ফিউচারের জন্য কি কি প্ল্যান রয়েছে, কি কি চ্যালেঞ্জ হতে পারে, আসতে পারে, কোন কোন প্রতিকূল পরিবেশের মোকাবিলা করতে হতে পারে, সেই জিনিসটা আমরা দেখব। 1 নম্বর কি বলেছে? প্রযুক্তিগত অগ্রগতি, নবায়নযোগ্য শক্তি এবং কার্বন ক্যাপচার, প্রযুক্তিগত উন্নয়ন এবং স্থানান্তর। এই যে বললাম যে প্রযুক্তির একটা প্রয়োজন রয়েছে, যেটা সমস্ত দেশে অ্যাভেলেবেল নেই, তাহলে এটা একটা চ্যালেঞ্জের মুখে যে সমস্ত দেশগুলোতে এই জিনিসগুলো কিভাবে অ্যাভেলেবেল করা যাবে, এটা একটা চ্যালেঞ্জ। অর্থায়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন অর্জনের জন্য আন্তর্জাতিক অর্থায়নের প্রয়োজন, ঠিক আছে? একটা ইন্টারন্যাশনাল একটা ফাইন্যান্স প্রোগ্রামের কিন্তু একটা দরকার এই ব্যাপারটা মোকাবিলা করার জন্য। এবং এই যে এতটা হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট, ঠিক আছে, এই দুর্বল দেশগুলোকে দেওয়া, ঠিক আছে, পিছিয়ে পড়া দেশগুলোকে দেওয়া, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের বিষয়, পুরো জিনিসটাকে মেনটেন করা। সহযোগিতা কি বলেছে? আন্তর্জাতিক সহযোগিতা এবং স্থায়িত্ব অর্জনের জন্য সকল দেশের মধ্যে সহযোগিতা। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, এই যে একটা কর্মসূচি নেওয়া হয়েছে, এই কর্মসূচিটাকে বাস্তবায়নের জন্য কি দরকার? প্রত্যেকটা দেশের সঙ্গে প্রত্যেকটা দেশের কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে রাখা দরকার। যে না ও করছে আমি ওকে হেল্প করবো না, এরকম টেন্ডেন্সি রাখলে কিন্তু চলবে না। তো এটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট।
আচ্ছা, এবার দেখো সমাপ্তি হিসেবে তোমরা কনক্লুশনে কোন কোন পয়েন্টগুলো তুলে ধরতে পারো। বলেছে প্রতিশ্রুতি পূরণ, হ্যাঁ, ভারতের জলবায়ু পরিবর্তন নীতি অনুসারে প্রতিশ্রুতি পূরণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন, এই কাজটা করতে হবে। সহযোগিতা, আন্তর্জাতিক সহযোগিতা, ঠিক আছে, ইন্টারন্যাশনালি সমস্ত কান্ট্রির মধ্যে একটা সহযোগিতা, উন্নয়নশীল দেশগুলির সাথে সহযোগিতা অব্যাহত রাখতে হবে। যারা ডেভেলপিং কান্ট্রি, যারা পিছিয়ে পড়া কান্ট্রি, তাদের সাথে সহযোগিতা হাত কিন্তু বাড়িয়ে রাখতে হবে। জনসচেতনতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থায়িত্বের জন্য সকলের ভূমিকা তুলে ধরা। যতই ইন্টারন্যাশনালি একটা সম্মেলন হোক, সমস্ত কিছু হোক, একদম গ্রাউন্ড লেভেলে কিন্তু একটা সচেতনতা সব থেকে বেশি দরকার, সেটাকে কি বলা হচ্ছে, জনসচেতনতা। তো এই বিষয়টা কিন্তু তোমরা কনক্লুডিং সেন্টেন্সে এই জায়গাটা তোমরা ইনক্লুড করতে পারো, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো COP29-এ ইন্ডিয়ার রোল যদি দেয় তাহলে কোন কোন বিষয়গুলো তোমরা আলোচনা করবে। তো ক্লাসটা ভালো লাগলে কিন্তু প্রত্যেকে লাইক করে দিও। এরপরে তোমরা কোন টপিকের উপর ক্লাস চাইছো কমেন্ট সেকশনে জানিও। তোমাদের কমেন্ট থেকে আমি যে কোনো একটা টপিক বেছে নেবো, সেই টপিকের উপর কিন্তু ক্লাস দিয়ে আসবো। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ।